দেওয়া হয়নি কখনোই। এর প্রধান কারণ ছিল একটি ডিএনএ রিপোর্ট। ফৌজাবাদের সেই অন্ধকার ঘরে পাওয়া একটি দাঁতের ডিএনএ পরীক্ষা করা হয়েছিল এবং সেটি তার পরিবারের ডিএনএ রিপোর্টের সাথে ম্যাচ করা হয়েছিল, কিন্তু ফলাফল নেগেটিভ এসেছিল। কিন্তু তদন্তকারী সাংবাদিকরা যেমন অনুজ ধর এবং চন্দ্রচূড় ঘোষ দাবি করেছিলেন এই ডিএনএ রিপোর্টটিতে জালিয়াতি করা হয়েছিল। যে দাঁতটি পরীক্ষা করা হয়েছিল সেটি আদৌ গুমনামি বাবার ছিল কি না তা নিয়ে আজও বিতর্ক আছে। এছাড়া আমেরিকার বিখ্যাত হ্যান্ডরাইটিং এক্সপার্ট কার্ল বাকেট এবং ভারতের বি লাল দুজনেই নিশ্চিত করেছেন যে গুমনামি বাবার হাতের লেখা এবং নেতাজির হাতের লেখা একই ব্যক্তির। অবশেষে এটাই বলতে চাই, ইতিহাস সবসময় বিজয়ীদের কলমে লেখা হয়, তাই হয়তো নেতাজির শেষের অধ্যায়টা আমাদের পাঠ্য বইয়ে জায়গা পায়নি। ফৌজাবাদের সেই জরাজীর্ণ ঘরে লোডশেডিংয়ের অন্ধকারে বসে যে মানুষটি দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন, তিনি যেই হন না কেন তিনি সাধারণ ছিলেন না। তিনি ছিলেন এমন এক রাষ্ট্রনায়ক যিনি নিজের পরিচয় বিসর্জন দিয়েছিলেন কোনো এক বৃহত্তর স্বার্থে। গুমনামি বাবা যদি নেতাজি হন তবে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না, যে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ সন্তানকে নিজের দেশই চোরের মতো লুকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো। আর যদি তিনি নেতাজি না হন তবে প্রশ্ন থেকেই যায়, কে ছিলেন তিনি, যার কাছে মাথা নত করতেন আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীরা। রহস্য হয়তো কোনোদিন সমাধান হবে না, কিন্তু ফৌজাবাদের বাতাস আজও ফিসফিস করে বলে সুভাষ মরেননি, তিনি ফিরেছিলেন। আপনাদের কি মনে হয়, গুমনামি বাবা কি আসলেই আমাদের সবার প্রিয় সুভাষচন্দ্র বসু ছিলেন, নাকি এটা কাকতালীয় কিছু ঘটনা ছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে পরের ভিডিওতে।